কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করা ৩ জনের 2 জন 16 বছর বয়সের। এই তথ্য জানিয়েছে পুলিশ। 3.5 ঘন্টার অভিযানে ব্যাংকের কর্মীদের অক্ষত অবস্থায় উদ্ধার করে যৌথ বাহিনী। এ সময় ওই 3 জন আত্মসমর্পণ করে। তাদের কাছ থেকে 18 লাখ টাকা, খেলনা পিস্তল সহ বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে। ব্যাংক থেকে কোনো টাকা খোয়া যায়নি। বৃহস্পতিবার দুপুর 2টা ব্যাংকে ডাকাত ঢোকার কথা মসজিদের মাইকে ঘোষণা হয়। এ খবরে ভবনটি ঘিরে রাখে এলাকাবাসী। পরে ঘটনাস্থলে পৌঁছে সেনা, র্যাব, পুলিশ। স্থানীয়রা জানায় ব্যাংকের কর্মীসহ 16 জনকে জিম্মি করে ডাকাতরা। আইন শৃঙ্খলা বাহিনী সমঝোতার চেষ্টা করলে উল্টো 15 লাখ টাকা মুক্তিপণ চায় তারা। আশেপাশে দোকানদারদের ডাক দিয়া ভাড়াটিয়াদের ভাই বন্ধু যারা আছে সবাই ডাক দিয়া আমরা চারিদিকে একটা পাহারার করার পরে কিছুক্ষণ পরে পুলিশ আসলো। 3 জন দেখছি, একজন আপনার এখানে চেয়ারে বন্দুক ধরা, এখানে আমরা সম্পূর্ণভাবে কিলে দিচ্ছি। আরো অনেক লোক দেখছে এখানে, পরে আপনার আরেকজন মাঝখান দাঁড়াই না। পরে যৌথ অভিযানে আত্মসমর্পণ করে 3 জন। এ নিয়ে রাতে ব্রিফিং করে পুলিশ। জানায় আটক 3 জনের 2 জনের বয়স 16 বছর। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানায় পুলিশ। আরো কিছু যাচাই বাছাই, ওদের যে একটা মোবাইল আছে ওইটা নিয়ে আমরা আরো কিছু দূর আগাচ্ছি। যদি ওরকম ধরনের কিছু পাই তাহলে সেটা নিয়ে কোনো লিঙ্ক পাই, আমরা এটাও মাথায় রাখছি যে কিশোর গ্যাংয়ের সাথে কোনো ইনভলভ কিনা, তারপরে এরা আগামী দিনে কিশোর গ্যাংয়ে পরিণত হবে কিনা, বা কেউ কোনো এদের বড় ভাই কেউ গাইড করেছে কিনা। রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার কর্মীদেরও উদ্ধার করা হয়েছে অক্ষত অবস্থায়। আর্থিক কোনো ক্ষতি হয়নি, শুধু খালি ওগুলো ভেঙেছে যাতে ওদের রেকর্ডটা না থেকে যায় সিসিটিভিতে বা রাউটারি না থেকে যায়, এই জন্য হয়েছে। না কাউকে কোনো আঘাত টাঘাত ওরা করেনি। আটককৃতদের কাছ থেকে খেলনা পিস্তল, চাকু, লোহার পাইপ সহ বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কেরানীগঞ্জ। নির্ধারিত সময়ে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা আয়োজনের ঘোষণা দিয়েছে তাবলিগ জামায়াতের জুবায়েরপন্থীরা। অন্যদিকে নির্ধারিত সময়েই সাতপন্থীরা ইজতেমা করবে, তবে তা প্রতিহত করার ঘোষণা জুবায়েরপন্থীদের। সাতপন্থীদের দাবি, তাবলিগ জামায়াতে রাজনীতির রং দিয়ে সহিংসতা সৃষ্টি করা হচ্ছে। বুধবারের সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। তবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষের পর 144 ধারা জারি করা হয়েছে টঙ্গীর ইজতেমা ময়দানের 3 কিলোমিটার এলাকায়। বৃহস্পতিবারও ময়দানে থাকা মুসল্লিদের জিনিসপত্র সরিয়ে নিতে দেখা যায়। বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হলো। তবলিগ জামাত ছাড়াও প্রতিবছর ইজতেমা ময়দানে অংশ নেন সাধারণ মুসল্লি। বুধবারের এমন সংঘর্ষ ভীতি ছড়াচ্ছে তাদের মধ্যে। এগুলো খারাপ, এগুলো তো ভালো না, এগুলো তো আমাদের মুসলমানের মধ্যে এই দ্বন্দ্বটা থাকা ঠিক না। সবাই মিলেমিশে থাকা ভালো। যারা সন্ত্রাস বিবাদী তাদের জন্য মারামারি, ইসলাম তো শান্তিপূর্ণ। 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে ইজতেমা পালন করার ঘোষণা দিয়েছে তবলিগ জামাতের জুবায়েরপন্থীরা। আর সাতপন্থীরা ইজতেমা করতে চাইলে কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি তাদের। ইনশাআল্লাহ ইজতেমা আমাদেরই হবে জানুয়ারি 31, ফেব্রুয়ারি 1-2। যারা এরকম রাষ্ট্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অভ্যস্ত, রাষ্ট্রীয় সিদ্ধান্তকে যারা বারবার বৃদ্ধাঙ্গুলি দেখায়, প্রশাসনের সিদ্ধান্তকে যারা বারবার অবমাননা করছে, তারা কিভাবে ইজতেমা করবে? অন্যদিকে 7 থেকে 9 ফেব্রুয়ারি ইজতেমা পালনের ঘোষণা সাদপন্থীদের। সমঝোতার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান তাদের। আমি তাদেরকে আহ্বান করব যে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন, আজকেই যদি তাদেরকে তবলিগের অপর পক্ষ থেকে সরিয়ে না দেওয়া হয়, তাদেরকে যদি এই তবলিগে হস্তক্ষেপ করতে বন্ধ করতে না দেওয়া হয়, বাংলাদেশের এই সমস্যা 100 বছরেও সমাধান হবে না। এর আগে 2018 সালের 1 ডিসেম্বর টঙ্গী ইজতেমা মাঠে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে 2 ভাগ হয়ে বিশ্ব ইজতেমা পালন করে তবলিগ জামাতের মুরব্বীরা। প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা, যেখানে দেশ বিদেশের মুরব্বীদের বয়ান শুনে সবাই বের হন দিন প্রচারে। তবে সে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে এখন 2 ভাগে বিভক্ত। তবে সাধারণ মুসল্লিরা বলছেন এমন বিভক্তি তারা চান না, তারা চান সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক বিশ্ব ইজতেমা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। দেশে দুর্বল সরকার থাকলে অনেকেই লুটপাট করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই, তাই দেশ ও জনগণের পক্ষে সংগ্রাম চালিয়ে যেতে হবে। বৃহস্পতিবার মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এবং নরসিংদী জেলার
কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ধারাবাহিক কর্মশালা করে আসছে বিএনপি। বিভাগীয় পর্যায়ের পর এখন চলছে জেলাভিত্তিক কর্মশালা। এর অংশ হিসেবে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এবং নরসিংদী জেলার কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুধু দরকার হলে আপনারা চেয়ারম্যান বলবেন, মাননীয় দরকার বলবেন না সাথে। দিনব্যাপী কর্মশালার শেষ পর্যায়ে বিভিন্ন পর্যায়ের নেতাদের প্রশ্নের জবাব দেন তারেক রহমান। ইউনিয়ন ভিত্তিক যদি আমরা এলসি প্রসেসিং সিস্টেম, আমি জানি আপনি যেদিকে যাচ্ছেন, আপনি এখন আমাকে বলছেন, আমি এটা 20 বছর আগে জিনিসটা আমি মোটামুটি ভাবে চিন্তা করেছি। কর্মশালায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ বিদেশে অনেক ষড়যন্ত্রকারী আছে, তারা নিজেদের স্বার্থে চায় দেশে দুর্বল সরকার থাকুক। আজকে আপনার দলের বিরুদ্ধে, সর্বোপরি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, দুষ্টু লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই। সেটি বাইরেই হোক, আমাদের বাইরেই হোক, সেটি আমাদের দলের ভেতরেই হোক। এই দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, তাহলে এইগুলো অনেকের জন্য, দেশের ভেতরেই হোক, দেশের বাইরেই হোক, এই দেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে। এ সময় তারেক রহমান বলেন, নিজেরা সংযত ও ঐক্যবদ্ধ থাকলে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্বপ্নের দেশ গড়ে তোলা সম্ভব। নিজেকে এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে যেখানে আপনি নিজেকে হালকা করে ফেলবেন, ছোট করে ফেলবেন, মূল্যহীন করে ফেলবেন। আপনি একজন মূল্যবান মানুষ, কারণ আপনি বিএনপির নেতা। বিএনপির সাথে আন্দোলনে যেসব রাজনৈতিক দল ছিল, সবার মতামত নিয়েই ৩১ দফা তৈরি করা হয়েছে। ভালো প্রস্তাব পেলে অবশ্যই দফায় আরো সংযোজন করা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদেরকে যদি এই নির্বাচনের পুল সেরা পার হতে হয়। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে ধোঁয়াশা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী বলেও দাবি করেন তিনি। বৃহস্পতিবার সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না দেয়ায় বিএনপি হতাশ বলেও জানান তিনি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন নিয়ে সরকার যে সময় নিচ্ছে বিএনপি সেটি যৌক্তিক মনে করে না। নির্বাচন কমিশন গঠন হয়েছে, এখন নির্বাচনের রোডম্যাপ দিতে কোনো বাধা দেখছে না বিএনপি। এবং একই সঙ্গে এই যে শীতের আমি অনুরোধ করছে, প্রিয় বন্ধুগণ, ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। সভা মনে করে এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরো বিভ্রান্তি সৃষ্টি করবে। জাতীয় নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা না থাকলে আওয়ামী লীগের অংশগ্রহণেও বাধা দেখছেন না নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। তার মতে এবার নির্বাচন কর্মকর্তারা সব ধরনের প্রভাব মুক্ত থাকবেন, তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। সব দলের অংশগ্রহণে নির্বাচন উৎসবমুখর হবে বলেও আশা করছেন তিনি। আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দেওয়া হবে বলে জানান নির্বাচন সংস্কার কমিশনের প্রধান। আমরা একটা অন্তর্বর্তীমূলক নির্বাচন চাই। সবাই যারাই নির্বাচন ওই যে অযোগ্য যদি না হয় তাহলে নির্বাচন করতে পারবে, সেই সুযোগ সবারই থাকা উচিত। এবং আপনি যেই কথাগুলো বলছেন সেই কথাগুলো নির্বাচন কমিশনের দায়িত্ব হবে। যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং কোনো রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছেন শহীদ সেনা কর্মকর্তাদের পরিবার। এতে আসামি করা হয় শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান মইনিউ সহ 58 জনকে। স্বজনদের অভিযোগ, বিডিআর বিদ্রোহ নয়, 57 সেনা কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রকৃত আসামিদের বিচার নিশ্চিতে এ পদক্ষেপ বলেও জানান তারা।
2009 সালের ফেব্রুয়ারিতে রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে হত্যার শিকার হন 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। এই ঘটনার 15 বছর পর বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করলেন শহীদ সেনা কর্মকর্তাদের পরিবার। আসামি করা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সামরিক সচিব তারেক আহমেদ সিদ্দিকী, সেনাপ্রধান মঈনুল আহমেদ সহ 58 জনকে। স্বজনদের অভিযোগ, এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড, যা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ। ঘটনাটি বিডিআর বিদ্রোহ বলে সত্য আড়াল করা হয়েছে। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই, যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। যারা প্ল্যান করে মেরে পোড়ানোর ব্যবস্থা করে, তারপরে বেয়নে দিয়ে খোঁচায় কিংবা ড্রেনে ফেলে এবং পরিবারদেরকে ঘর থেকে ধরে নিয়ে যে কোয়ার্টার গার্ডে নেয় এবং বাচ্চাদেরকে বুট দিয়ে লাথি দিতে দিতে নিয়ে যায়। আপনারা অনেক কিছুই জানেন না যে আমাদের সাথে কি হয়েছে। শহীদ পরিবারের অভিযোগ, সেনা ও বিডিআরকে দুর্বল করে দেশের সার্বভৌমত্ব সংকটের মুখে ফেলতেই এই হত্যাকাণ্ড। 4-5 হাজার টাকার জন্য একজন অফিসারকে এভাবে নির্মমভাবে হত্যা করা যায় কিনা, পুড়ে ফেলা যায় কিনা। শুধু বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস করার জন্য না, বাংলাদেশ রাইফেল ধ্বংস করার জন্য না, বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য। বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে কমিটি করতে চেয়েছে সেটি আন্তর্জাতিক মানে করার দাবি জানিয়েছে স্বজনরা। আগের কমিশন ছিল সচিব পর্যায়ের, এবার কমিশন হইতে হবে আরও উচ্চ পর্যায়ের। বিচারক থাকতে হবে, বিচার বিভাগীয় হইতে হবে, সেখানে মানবাধিকার কর্মী থাকতে হবে, কেননা এটা কোনো আর্মড কনফ্লিক্ট না। সুতরাং এটা মানবতার বিরুদ্ধে কোনো অপরাধ হয়েছে কিনা সেটা যাচাইয়ের জন্য প্রয়োজনে আমরা বিদেশ থেকেও এক্সপার্ট আমরা নিয়ে আসতে পারি। বিডিআর হত্যা মামলায় 558 জওয়ানকে সাজা দেয় বিচারিক আদালত। এর মধ্যে 152 জনকে ফাঁসি এবং 161 জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে বিস্ফোরক আইনের মামলা এখনও ঝুলে আছে বিশেষ ট্রাইব্যুনালে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনো টাওয়ারে আগুন নয়, বরং শেখ হাসিনার নির্দেশেই ছাত্র জনতার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করা হয়। জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সাংবাদিকদের একথা জানান। বলেন, গণহত্যার তথ্য গোপনে শেখ হাসিনার নির্দেশে এভাবেই কাজ করে তার মন্ত্রিসভার সদস্যরা। সম্ভাব্য সাক্ষীদের হত্যার অভিযোগও করেছে প্রসিকিউশন। 18 নভেম্বর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেন তিনি। ইন্টারনেট বন্ধ সহ শেখ হাসিনার নির্দেশে পলক কি করেছেন সেসব স্বীকার করেন বলে জানায় প্রসিকিউশন। সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন সহ 7 পুলিশ কর্মকর্তাকে। তাদের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়ায় 2 মাস সময় বাড়িয়ে আগামী 20 ফেব্রুয়ারি অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। 3 পুলিশ কর্মকর্তা মামুন, শাহিদুল ইসলাম ও আব্দুল্লাহ আল কাফিকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বিচার সম্পূর্ণ নিরপেক্ষ এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এই বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন। এই বিচার নিশ্চিত করার পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের কাউকেই ক্ষমা করা হবে না। গণহত্যার ঘটনার সম্ভাব্য সাক্ষীরা টার্গেট কিলিং এর শিকার হচ্ছে বলে অভিযোগ প্রসিকিউশনের। ট্রাইব্যুনালের কাছে যাওয়ার আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো যে এই ট্রাইব্যুনালের প্রত্যেকটি সাক্ষী আইন দ্বারা প্রোটেক্টেড। সম্ভাব্য কোনো সাক্ষীকে টার্গেট কিলিং করা, তাদেরকে সামাজিকভাবে হেয় করা, তাদের নিরাপত্তা দিতে যদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব। জুলাই আন্দোলনে ভুক্তভোগী ও গণহত্যার মামলার সম্ভাব্য সাক্ষীদের নিরাপত্তা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। সম্প্রতি 4 শিক্ষার্থী হত্যার ঘটনায় ছাত্রলীগ কর্মীদের দায়ী করেন তারা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে ছাত্র আন্দোলনে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা সাদেক কাউসার দস্তগীরের উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজির করার সময় আদালত চত্বরে তাকে কিল ঘুষি মারেন উপস্থিত লোকজন। পুলিশ ও আইনজীবী জানান, সাংবাদিক তুরাব হত্যা মামলায় দস্তগীরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে বুধবার বিকেলে পিবিআই সিলেটের একটি দল শেরপুর থেকে দস্তগীরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে তাকে সিলেটে নিয়ে আসা হয়। একই দিন ছাত্রদল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেনও আদালত চত্বরে হামলার শিকার হয়েছেন।
আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পঞ্চগড় সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া কিশোর আবু রায়হানকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে পঞ্চগড় সদরের সেনপাড়া সীমান্তে পতাকা বৈঠকের পর বিজিবির কাছে তাকে হস্তান্তর করা হয়। পরে তাকে সদর থানায় সোপর্দ করে বিজিবি। এর আগে বুধবার বিকেলে সেনপাড়া সীমান্তে অনুপ্রবেশের দায়ে রায়হানকে ধরে নিয়ে যায় বিএসএফ। খবর পেয়ে নীলফামারীর 56 বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তারা বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানান। ধরো 1092 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ব্যবসায়ী এস আলমের ছেলে আহসানুল আলম সহ 58 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বাস কেনায় দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে সংস্থাটি। 1092 কোটি টাকা আত্মসাৎ। শুধু ইসলামী ব্যাংকের চট্টগ্রাম চাকতাই শাখা থেকেই এ টাকা লুটপাট হয়েছে। দুঃসম্পর্কের খালাতো ভাই ও এসালাম গ্রুপের বেতনভুক্ত কর্মচারী মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সরার চৌধুরীকে সামনে রেখে 3 বছরে ওই টাকা হাতিয়ে নেয় এসালাম গ্রুপ। আত্মসাৎ এবং মানি লন্ডারিং এর অপরাধে আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, বর্তমান এমডি মোহাম্মদ মনিরুল মাওলা সহ পরিচালনা পর্ষদের 14 জন এবং এস আলমের 2 ভাই জনাব শহীদুল আলম এবং মোহাম্মদ রাশেদুল আলমের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। 25 কোটি টাকার অবৈধ সম্পদ ও ব্যাংক হিসাবে 43 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। স্থানান্তর, রূপান্তর, হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিং অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(3) এবং 4(2) দ্বারা একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে। 137টি বাস কেনা প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়া 36 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে লক্ষ্মীপুর 2 আসনের সাবেক এমপি শহীদ ইসলাম পাপুল ও তার শালিকা জেসমিনকে প্রধান আসামি করে অভিযোগপত্র দিয়েছে সংস্থাটি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলমান ঋণ কর্মসূচির আওতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বাংলাদেশের জন্য চতুর্থ কিস্তিতে 64 কোটি 50 লাখ ডলার ছাড় করবে ফেব্রুয়ারিতে, আর এর পরের কিস্তি ছাড় হবে জুন মাসে। বৃহস্পতিবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান IMF এর মিশন প্রধান। IMF এর সঙ্গে 470 কোটি ডলারের ঋণ কর্মসূচি শুরু হয় 2023 সালের 30 জানুয়ারি। এরপর 3 কিস্তিতে সংস্থাটি থেকে প্রায় 231 কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। চতুর্থ কিস্তিতে আগামী ফেব্রুয়ারি নাগাদ 64 কোটি 50 লাখ ডলার পাওয়া যাবে। আগামী 5 ফেব্রুয়ারি সংস্থাটির নির্বাহী পর্ষদ বোর্ড সভায় কিস্তির বিষয়টি উপস্থাপন করা হবে। আমরা এই প্রোগ্রামটি নিয়েছিলাম রিজার্ভের পতন ঠেকাতে। আশা করছি ধীরে ধীরে এই সংকট কাটবে। এদিকে বাংলাদেশে দীর্ঘদিনেও নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি, যা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ধারণার চেয়েও অনেক বেশি। তাই বাংলাদেশকে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি এবং ব্যাংক খাতের সংস্কার চলমান রাখতে হবে বলে জানিয়েছেন IMF এর মিশন প্রধান। মুদ্রাস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় কমছে না, কারণ মুদ্রাস্ফীতি এরই মধ্যে ডাবল ডিজিটে পৌঁছে গেছে, আর এর ফলে রিজার্ভের উপর চাপ বাড়ছে। 6 কিস্তিতে 2026 সাল নাগাদ IMF এর পুরো অর্থ পাওয়ার পরিকল্পনা রয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3,500 টাকার সিসি ক্যামেরা কেনা হয়েছে 22,500 টাকায়। 700 টাকার প্রিন্টার টোনারের দাম দেখানো হয় 7 গুণ বেশি। পশ্চিমাঞ্চল রেলওয়ে সরঞ্জাম কেনাকাটায় উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। অতিরিক্ত দাম ও প্রয়োজনের বেশি মালামাল কেনায় রাষ্ট্রের ক্ষতি 1.5 কোটি টাকার বেশি। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের
প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থার আশ্বাস রেলওয়ের। পশ্চিমাঞ্চল রেলের সিসি ক্যামেরা, স্ক্যানার, ফটোকপি মেশিন থেকে এসি কেনাকাটায় ব্যাপক অনিয়মের তথ্য পেয়েছে মহা হিসেব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়। 2020-21 অর্থ বছরে বাজারের তুলনায় কয়েক গুণ বেশি দামে সরঞ্জাম কেনা হয়। সেসব পণ্য ছিল চাহিদার তুলনায় অনেক বেশি। এতে রাষ্ট্রের ক্ষতি 1,59,71,000 টাকা। প্রতিবেদনে বলা হয়, বাড়তি দামে 90টি সিসি ক্যামেরা কেনায় রেলের ক্ষতি 12,71,060 টাকা। এছাড়া 1200 টাকার কেন্ট রিপ্লেসমেন্ট কিট কেনা হয় 3,500 টাকায়। 700 টাকার প্রিন্টার টোনারের দাম দেখানো হয় 7 গুণ বেশি, 5,190 টাকা। অডিট প্রতিবেদনের বিষয়ে তথ্য ছিল না বলে জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তারা। এছাড়া ক্রয় কমিটির সম্মতি ছাড়া এ ধরনের লেনদেন অসম্ভব। সাধারণত যে কেনাকাটাগুলো হয় এটা প্রত্যেকটা দেশের মডেল থাকে, মডেলের একটা রেট থাকে, সেই অনুসারে হয়েছে। এখন কীভাবে অডিট আপত্তি দিল বা কীভাবে কী হলো এটা আমাকে জেনে বলতে হবে। আমি এই মুহূর্তে আপনাকে ঢালাভাবে কিছু বলতে পারবো। লায়াবেল হলে অধিকাংশ ক্ষেত্রে হয়ে যায় ওই বাজার দর যাচাই কমিটি আর টেকনিক্যাল এভালুয়েশন কমিটি। জিএমএটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আসলে দেখার তার সুযোগ নেই। জবাবদিহি না থাকায় দিনের পর দিন এমন অনিয়ম দুর্নীতি হয়েছে বলছে সুশাসনের জন্য নাগরিক। সরকারি অর্থের অপচয় ঠেকাতে ব্যবস্থা নেওয়ার তাগিদ সুজনের। শাস্তি বিধানটা মনে হয় আমরা কার্যকর করতে পারছি না। এটার কারণে কিন্তু এটা আরও উৎসাহিত করছে এবং আমাদের দুর্নীতিকে এইভাবেই কিন্তু উৎসাহিত করে। দিন দিন কিন্তু আমাদের দুর্নীতি বেড়েই চলেছে। অডিট প্রতিবেদনে বলা হয়, রেলের ভোক্তা বিভাগ থেকে যে মালামালের চাহিদা দেওয়া হয়েছিল তার তুলনায় 40 গুণেরও বেশি কিনেছে রেল কর্তৃপক্ষ। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। খননে 3 বছর না যেতেই ভরাট সাতক্ষীরার সালতা নদী। নদী ভরাট হওয়ায় শুকনো মৌসুমে পানির সংকট আর বর্ষায় জলাবদ্ধতার দুর্ভোগ পোহাচ্ছেন সাতক্ষীরা, খুলনা ও যশোরের 25 লাখ মানুষ। নদীর পানি প্রবাহের জন্য টিআরএম প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন নদীপাড়ের মানুষ। তালা উপজেলার 5 ইউনিয়ন এবং ডুমুরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের বর্ষার পানি প্রবাহিত হয় সালতা নদী দিয়ে। নদীটি 2019 সালের জুনে খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। কাজ শেষ হয় 2021 সালের জুনে। তবে 3 বছর না যেতেই সালতা নদীটি পরিণত হয়েছে গোচারণ ভূমিতে। ব্যাপক জলাবদ্ধতার কবলে পড়ে নদীপাড়ের মানুষ। পরে 2-3 বছরের ভিতরে গাং কাটিনি, এই গাং গেছে এখন বুঝি। এখন এই গাং না খনন করলে এই পানি আমাকে এমনি আসতে পারবে না। গেরালারা মাছ করি পানি আটকা রাখে, আমরা তলায় মরি। বর্ষার সময় এসে বুড়ি মরতেছি, পানি সত্যি পেতেছে না। আর শুকনার সময় এসে মোটে পানি উঠতিস না। পাখিমারা বিলে টিআরএম বাস্তবায়নের জন্য কপোতাক্ষ নদ ভরার থেকে রক্ষা পেয়েছে। সালতা নদীতেও টিআরএম বাস্তবায়ন হলে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে 25 লাখ মানুষ। পাশাপাশি রক্ষা পাবে ফসল ও জীববৈচিত্র্য। যদি এখানে টিআরএম করা যেত এই নদীটার সাথে, ওই সময় যদি টিআরএমটা করা যেত, অবাধ জোয়ার এবং ভাটা এটা যদি আপ ডাউন করা যেত, তাহলে আজকের এই নদীটা সরকারের এই টাকাটা অপচয় হতো না। তবে সম্ভাব্যতা যাচাই ছাড়া সালতা নদীতে টিআরএম বাস্তবায়ন করা যায় কিনা তা বলা সম্ভব নয়, বলছে পানি উন্নয়ন বোর্ড। হুট করে বলাটা ডিফিকাল্ট যে আসলে টিআরএম বাস্তবায়ন করা যাবে কি যাবে না, এটা আসলে মানে ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে আসলে এটা বলা সম্ভব। তালার কাঠবুনিয়া থেকে খলিলনগর পর্যন্ত 13 কিলোমিটার খননে খরচ 14,63,00,000 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নগর পরিবহন প্রকল্পের দিন শেষ। আগামী ফেব্রুয়ারি থেকে রাজধানীর 42টি রুটে চালু হচ্ছে একক কোম্পানির মাধ্যমে বাস চলাচলের গ্রিন ক্লাস্টার ব্যবস্থা। সেই সাথে ফিটনেসবিহীন যানবাহন বন্ধে বিআরটিএ-কে 1 মাস সময় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানী বিদ্যুৎ ভবনে এক সভায় একথা জানান সড়ক পরিবহন উপদেষ্টা। এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন, বায়ু দূষণ রোধে টাস্ক ফোর্সের মাধ্যমে কাজ শুরু হয়েছে। সড়কে রাজধানীবাসী দুর্ভোগের বড় কারণ যানজট। এই কারণে প্রতিদিন নষ্ট হচ্ছে প্রায় 82 লাখ কর্মঘণ্টা। দুর্ভোগ কমাতে বাস রুট রেশনালাইজেশনের আওতায় নগর পরিবহন সেবা চালু করলেও মুখ থুবড়ে পড়ে তা। যানজট নিরসন, বায়ু দূষণ নিয়ন্ত্রণ ও সড়ক পরিবহনে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে সভা করেন সরকারের 5 উপদেষ্টা। পরে ব্রিফিংয়ে পরিবহন উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারি থেকে 256 থেকে কমিয়ে 42টি রুটে গ্রিন ক্লাস্টার পরিবহন চালু হবে। 1 মাসের মধ্যে সব যানবাহনের ফিটনেস নিশ্চিত করতে না পারলে বিআরটিএর বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি তার। 1 মাসের জন্য সময় দেওয়া আছে। বিআরটিএ যদি এর মধ্যে যদি তাদের অবস্থার উন্নতি করতে না পারে, তাহলে বিআরটিএর বিরুদ্ধে
ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী সপ্তাহ থেকে কিন্তু এইসব যানজটের যেগুলো চিহ্নিত স্থান আছে সেগুলোর ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন। ফুটপাত সরাতে হলে ফুটপাত সরাবেন। অনুমোদিত যদি কেউ পার্কিং করে তাহলে সেগুলোকে টো করে নিয়ে যাবেন। এদিকে নগরীতে বায়ু দূষণ প্রকট রূপ নেয় টাস্কফোর্স গঠন করা হয়েছে জানান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। টাস্কফোর্স কতগুলো কাজ করবে যেটা জনদুর্ভোগ কমাতে পারবে, কিন্তু বায়ু দূষণ কমানো 1 মাস 2 মাস 1 বছরের ব্যাপার না। কোনো জায়গায় আমরা দেখি যে বেশি সময় নিচ্ছে, যেখানে সময় কমিয়ে আনা যায় সেটারও সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে। আমরা জনদুর্ভোগটা বায়ু দূষণের কারণে জনদুর্ভোগ কমানোর কাজ করছি। মাস্ক ব্যবহারের পাশাপাশি বাসায় বাতাস বিশুদ্ধ করার যন্ত্র ব্যবহারেরও পরামর্শ দেন উপদেষ্টা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লিটারে 8 টাকা দাম বাড়ানোর 10 দিন পরও বাজারে চাহিদা অনুযায়ী বোতলজাত সয়াবিন তেল মিলছে না। পাড়া মহল্লায় এই সংকট আরও প্রকট। দোকানিরা বলছেন হাতে গোনা কয়েকটি কোম্পানির হাতে জিম্মি ভোজ্য তেলের বাজার, কিন্তু বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো একে অপরের উপর দায় চাপাচ্ছে। সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে এমন পণ্যের বাজারে প্রতিযোগিতা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। চলতি মাসের শুরু থেকেই ভোজ্য তেলের বাজারে সরবরাহ কম। মিলারদের চাপে 9 ডিসেম্বর বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম 8 টাকা বাড়ায় সরকার, কিন্তু তারপরও পাড়া মহল্লায় তেমন মিলছে না তেল। দোকানিরা পড়েছেন বিপাকে। আজকে 15 দিন ধরে তেল নাই। কেন নাই বলেন? কোনো কোম্পানি তেল আসতেছে না, দিতেই যাচ্ছে না। অর্ডার দিলে পরে ভাই আমাদের কোম্পানির কাছে মাল, আমরা অর্ডার নেন গেলে আমাদের অর্ডার দেই পরে মাল দেয় না। রাজধানীর কারওয়ান বাজারেও তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। কোথাও কোথাও 5 লিটারের বোতল দেখা মিললেও চোখে পড়েনি 2 ও 1 লিটারের বোতল। রূপচাঁদা কয়েকবার দিছে, মাঝখানে আবার কয়েক সাপ্তাহিক দেয় নাই। আর তীর দেখা যায় ওই একদিন পাইলে 2 দিন পাওয়া যাচ্ছে না। যে পরিমাণ ক্রেতা চাই, কাস্টমার চাই, আমরা ওই পরিমাণ কাস্টমারও দিতে পারতেছি না, আমরা আনতে পারতেছি না। দোকানিরা বলছেন 4-5টা কোম্পানির হাতেই ভোজ্য তেলের বাজার নির্ভর করে। দাম বাড়ানোর কৌশল হিসেবে তারাই বিভিন্ন সময় সরবরাহ কমায়। সারা বাংলাদেশের মানুষ 3-4টা কোম্পানির কাছে জিম্মি, তাদের অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল। এদের যদি একটু তদারকি ঠিকমতো করে, যারা মিলার, যারা ইম্পোর্টার, তাদের কাছে যায় গিয়ে সেটা যদি ওখানে মাল থাকে ওখান থেকে মালটা করুক। বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো বলছে তারা সরবরাহ কমায়নি। বাজারে ভোজ্য তেল সংকটের কারণ রহস্যজনক। আমাদের কিন্তু সরবরাহ ডাটাগুলো আমরা বিভিন্ন সরকারি এজেন্সির সাথে শেয়ার করি। কারেন্টলি কিন্তু আমরা আপনার 800 টন করে দিচ্ছি। গত 10 দিন ধরে আমরা কিন্তু এটা দিচ্ছি। এর আগেও কিন্তু আমরা ধরেন 500 টন করে দিয়ে আসছিলাম। আমরা যে পরিমাণ মাল বাজারে দিচ্ছি, এটা যদি অন্যান্য সব কোম্পানি আমাদের সমপরিমাণও দিত, তাহলে বাজারে এই ক্রাইসিস তৈরি হয় না। অর্থনীতিবিদরা বলছেন ভোজ্য তেলের মতো নিত্যপণ্যের ব্যবসায় বড় পুঁজির দরকার হয়। তাই আমদানিতে ব্যাংক ঋণ সহ বিভিন্ন সুবিধা দিয়ে আরও প্রতিষ্ঠানকে যুক্ত করা উচিত। মূল কথা হচ্ছে যে আমাকে এখানে এই গোষ্ঠীর বাইরে আমদানি করার অবস্থা তৈরি করতে হবে, যে হয় পাবলিক সেক্টর দ্বারা হোক বা প্রাইভেট সেক্টরের ভাবে কোনোভাবে। বছরে দেশের বাজারের চাহিদা পূরণে 20 থেকে 22 লাখ টন ভোজ্য তেল আমদানি করতে হয়। সেখানে বন্ধ হওয়া শিল্প গ্রুপ এসালমের বড় শেয়ার ছিল। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে জেঁকে বসেছে শীত। আবহাওয়া পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল আলম, পঞ্চগড়ে আজ শীত পরিস্থিতি কেমন দেখছেন? শৈত্যপ্রবাহ আছে কিনা সেখানে? জি, শীত প্রবণ এলাকা হিসেবে পরিচিত উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু আমরা দেখি যে প্রতি বছর আগেভাগেই শীত পড়ে এবং দীর্ঘ সময় ধরে পঞ্চগড়ে শীত থাকে এবং এই শীত মৌসুমের অধিকাংশ দিন কিন্তু পঞ্চগড়েই সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়ে থাকে। আমরা দেখছি যে গেল সপ্তাহে অর্থাৎ গত শুক্রবার থেকে টানা 6 দিন কিন্তু পঞ্চগড়ে মৃদু পর্যায়ের শৈত্যপ্রবাহ ছিল। গতকালকে তাপমাত্রা 10-এর উপরে বেড়েছিল। তো আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 10-এর মধ্যে থাকলেই কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ, সেই হিসেবে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ এক প্রকার কেটে গেছে। তবে
10-এর উপরে। আজকে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পক্ষ থেকে 10.8 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে কিন্তু 10.2 ডিগ্রি সেলসিয়াস ছিল। তো আমরা আসলে দেখছি যে প্রতিদিন বিকেলের পর থেকে রাতে ঘন কুয়াশা থাকে, পরদিন সকাল 8টা-9টা নাগাদ কিন্তু আমরা কুয়াশা দেখতে পাই। দিনভর হালকা কুয়াশার সাথে যদিও সূর্যের আলো থাকে, সেই আলোর সাথে কিন্তু তেমন উত্তাপ আমরা দেখি না। আর হালকা কুয়াশার সাথেই কিন্তু উত্তরের হিমশীতল বাতাস থাকে। এই বাতাসের কারণেই মূলত হাড় কাঁপানো শীত অনুভূত হয়। আর এই শীতের কারণে আমরা বরাবর দেখি যে ছিন্নমূল মানুষ, খেটে খাওয়া মানুষ, দুস্থ মানুষ, বিশেষ করে যারা রিক্সা ভ্যান চালক, যারা কৃষি শ্রমিক, এরা কিন্তু সীমাহীন দুর্ভোগ আমরা তাদের দেখতে পাই। একজন রিক্সাওয়ালা অন্যান্য সময় যে আয় ইনকাম করেন রোজ, তাদের দৈনন্দিন আয়, বর্তমানে সেটি কিন্তু তাদের কমে গিয়েছে। আমরা খবর নিয়েছি, রিক্সা চালকদের সাথে ইজি বাইক চালক আমাকে জানিয়েছেন যে প্রতিদিন তারা 600 থেকে 700 টাকা আয় করলে বর্তমান তাদের আয় 300 থেকে 400 টাকা হচ্ছে। তার কারণ এই শীতের কারণে কিন্তু আসলে খুব বেশি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষজন রিক্সায় উঠছেন না। আর বর্তমানে কিন্তু দিনের বেলা আমরা দেখছি যে রোদের সাথে গরম আবহাওয়া থাকছে, রাতে শৈত্যপ্রবাহর কাছাকাছি 10-এর কাছাকাছি তাপমাত্রা থাকছে। সে কারণে কিন্তু দিন এবং রাতের এই একটা বৈরী আবহাওয়ার কারণে কিন্তু শীতজনিত নানান রোগ বালাই বেড়ে গেছে। বিশেষ করে ঠান্ডাজনিত সর্দি, কাশি, এমন ধরনের রোগীরা আসছেন পঞ্চগড় আধুনিক সদর সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। এই ছিল পঞ্চগড়ের শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ। পঞ্চগড় থেকে শীত পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল আলম। পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্য নিয়ে 1 মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় চট্টগ্রাম বন্দরে ভিড়তে যাচ্ছে জাহাজ। দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজটি শুক্রবার সন্ধ্যায় বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। এবার আনা হচ্ছে গতবারের চেয়ে দ্বিগুণ পণ্য। প্রথম দফায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রচারণা চালানো হলেও নিয়মিত চলাচলে তা কমবে মনে করছে কর্তৃপক্ষ। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয় গেল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। প্রথমবার আনা হয় 370টি কন্টেইনার, পাকিস্তান থেকে 297টি, আর বাকি কন্টেইনারগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে আসে। দ্বিতীয় দফায় এমভি ইউয়ান জিয়াং ফা জং জাহাজটিতে আনা হচ্ছে 780টি কন্টেইনার, দুবাই থেকে 105টি, আর বাকি কন্টেইনারগুলো আসছে করাচি থেকে। এগুলোতে পোশাক খাতের কাঁচামাল, চিনি, আলু, সোডা অ্যাশ, মার্বেল পাথর সহ বিভিন্ন ধরনের পণ্য থাকছে। প্রথম দফায় পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ ভিড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নেতিবাচক প্রচারণা হয়েছিল নিয়মিত চলাচলে তা কমবে মনে করছে কর্তৃপক্ষ। আগে যেভাবে হতো যে বিভিন্ন ট্রান্সশিপমেন্ট পোর্টের মাধ্যমে এগুলো আসতো, ফলে এটাতে 4-5 দিন অতিরিক্ত সময় লেগে যেত। এখন সেই সময়টা লাগছে না, এটা সরাসরি আসার কারণে আমরা আমাদের আমদানিকারকরা খুবই দ্রুত তাদের পণ্য পাচ্ছে। জাহাজের ক্ষেত্রে পণ্য যখন আসে আইজিএম সাবমিট হয়, বিল অফ এন্ট্রি সাবমিট হয়, যেগুলি আমাদের সিলেকশনের মধ্যে থাকে সেগুলি আমরা এক্সামিন করি, তারপরে স্ক্যান হয়, নানান ধরনের মেজারমেন্ট আমাদের আছে, তারপরে পণ্যগুলি খালাস হয়। দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি নতুন এই সেবা চালু করে। বাংলাদেশে কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইন্স লিমিটেড রয়েছে স্থানীয় প্রতিনিধি হিসেবে। কন্টেইনারের সংখ্যা বাড়ায় নতুন রুটে জাহাজের সংখ্যাও বৃদ্ধির আশা শিপিং সংশ্লিষ্টদের। আমাদের যারা ব্যবসায়ী আছেন তারা নতুন নতুন রুট খুঁজে বের করবে, সেটাই আমাদের কিন্তু স্বাভাবিক বিষয়। আন্তর্জাতিক যে অন্যান্য বাজার দরের থেকে হয়তো পাকিস্তানে এই মুহূর্তে সেই সকল পণ্যের দাম হয়তো তুলনামূলক কম ছিল, যে কারণে আমাদের যারা আমদানিকারক আছেন তারা সেখানে উৎসাহী হয়েছেন বলেই এই আমদানি ব্যাপকতাটা একটু বৃদ্ধি পেয়েছে। রুটম্যাপ অনুযায়ী প্রতি 38 থেকে 42 দিনে একবার আরব আমিরাত থেকে পাকিস্তান হয়ে চট্টগ্রাম বন্দরে আসার কথা জাহাজটির। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। গ্রীষ্মকালীন M53 ও বিপ্লব জাতের পেঁয়াজ আবাদে সফলতা পেয়েছেন ফরিদপুরের চাষিরা। মাত্র 90 দিনের ঘরে তোলা যায় এ জাতের পেঁয়াজ। চাষিরা বলছেন সারা বছর চাষযোগ্য এ জাতে খরচ কম। কৃষি বিভাগ বলছে চাষ সম্প্রসারণে কাজ করছেন তারা। ফরিদপুর সদরের চর মাধবদিয়ার বিস্তীর্ণ এলাকা, নিজ জমিতে চাষের পেঁয়াজ উঠাতে ব্যস্ত চাষিরা।
সরকারি প্রণোদনায় পাওয়া গ্রীষ্মকালীন নাসিক M53 ও বিপ্লব জাতের পেঁয়াজ আবাদ করেন কৃষকরা। পরীক্ষামূলক চাষে সফল হয়েছে তারা। এই জাতের পেঁয়াজ আবাদে খরচ অনেক কম। মুড়িকাটা পেঁয়াজ প্রতি বিঘার আবাদ যেখানে লাখ টাকা, সেখানে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদের খরচ মাত্র 25 থেকে 30 হাজার টাকা। এবারই প্রথম আমরা এই পেঁয়াজটা লাগাইছি এবং এই পেঁয়াজটা লাগাই অনেক খরচ কম, ফলন বেশি। ফলন মোটামুটি খুব ভালো হয়েছে। আশা করতেছি 33% আল্লাহ দিলে 1 মণ পেঁয়াজ হবে। কৃষি বিভাগ বলছে এই জাতের পেঁয়াজ সারা বছরই আবাদ করা যায়। এবার পরীক্ষামূলকভাবে 100 বিঘা জমিতে চাষ হয়েছে। আমাদের এই চর এলাকাটাতে এই পেঁয়াজ হচ্ছে এনাদের প্রধান ফসল। ঠিক সে জায়গাটাতে যদি আমরা 1 বিঘাতে একজন কৃষকের 1 লাখ টাকা বাঁচিয়ে দিয়ে উল্টো আবার লাভ বাড়িয়ে দিতে পারি, সেটা আমাদের দেশের জন্য যেমন উপকার হবে, আমাদের স্থানীয় কৃষকের জন্য অনেক উপকার হবে। এটা বেলে দোআঁশ মাটিতে গ্রীষ্মকালীন পেঁয়াজের ফলন ভালো হয়ে থাকে। এই জন্য চরাঞ্চলে আবাদ সম্প্রসারণ করা গেলে বাড়বে উৎপাদন, লাভবান হবেন কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের নয়াদিল্লিতে লোকসভা প্রাঙ্গণে বিরোধী দলের এমপিদের সঙ্গে বিজেপির সংসদ সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় বিজেপির 2 সংসদ সদস্য মাথায় আঘাত পেলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তারা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে বলে জানানো হয়েছে। আহতদের মধ্যে উড়িষ্যার সংসদ সদস্য প্রতাপ সারঙ্গীর মাথায় প্রচুর রক্তক্ষরণের কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ধাক্কা দিয়েছেন বলে অভিযোগ বিজেপির। তবে রাহুল গান্ধী এই অভিযোগ অস্বীকার করেছেন। ভারতের সাবেক মন্ত্রী B.R. আম্বেদকরের অবমাননার অভিযোগের পর বৃহস্পতিবার পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সঙ্গে মুখোমুখি অবস্থান নেন এনডিএ জোটের সদস্যরা। আরেক আহত সংসদ সদস্য হলেন উত্তরপ্রদেশের মুকেশ রাজপুত। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।